তো আমাদের নতুন স্যার প্রফেসর মনিলাল আইচ লিটু স্যার জয়েন করেছেন। আপনারা আপনাদের সাথে ওনার পরিচয় নাই, সরি, উনি ক্লাস নেন নাই, বাট ইন্টারনাল হিসেবে স্যার থাকবেন। তো আমরা স্যারের সাথে পরিচিত হব, পাশাপাশি স্যার একটু পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আপনাদেরকে গাইডলাইন দিবেন। আর বাকি কিছু কথাবার্তা আমরাও প্রয়োজনে বলবো। তো আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস শুনেন। স্যার, আমি মনিলাল আইচ লিটু স্যারকে শুরু করার জন্য অনুরোধ করছি। Thank you, dear colleagues and my dear students. I believe that you are in the best state of your preparation in this Corona time, this pandemic time, with many stresses. I like to thank you because with many constraints and stress, with pandemic phobia, you are appearing the exam. So, at first, I like to thank you all for your appearing the exam timely and in a disciplined way. So আমাদের পরীক্ষা শুরু হবে 6 তারিখ থেকে এবং এটা বোধহয় 2 সপ্তাহ চলবে। সো এই সময়ে আমাদের সাথে আপনাদের ওইভাবে পরিচয় হয় নাই। That's why I am very much interested to take some outlook of the exam matters, particularly which I prefer and which I believe the set standard of any exam. তো আমাদের ইএনটিতে আমাদের যে শর্ট কেস লং কেস সবই থাকবে যেভাবে অ্যাজ পার এক্সাম থাকে। তো আমাদের কিন্তু 4টা ডিজিজ আমাদেরকে ফোকাস করতে হয়। তার মধ্যে প্রথমে হচ্ছে যে রিকারেন্ট টনসিলাইটিস। নাইম, তোমার যদি কোনো সাবসিডি থাকে তুমি বলে দিও। হ্যাঁ, রিকারেন্ট টনসিলাইটিস, দেন ডিএনএস, ডেভিয়েটেড নাসাল সেপ্টাম, সিএসওএম, এবং অনেক সময় আমরা পলিপও দেই, অ্যান্ট্রোকোনাল বা ইটমডাল পলিপ, দ্যাট মে কাম ইনটু আওয়ার এরেনা। আর এ বাদেও আমরা থাইরয়েড অনেক সময় দেই। এখন সিলেটে দেয় কিনা আমি জানি না, অ্যাজ আই এম এ ভেরি নিউ হিয়ার। থাইরয়েড অর্থাৎ মিড চেস্টের উপর আমরা নাই, আমরা কি থাইরয়েড দেই? থাইরয়েড দেই, জি। সাপ্লিমেন্ট হলো ডিউ টু করোনা টাইম আমরা এবারে কিন্তু টনসিল এবং সেপ্টাম কিছুটা কম দিব, বরং আমরা নেকের কেসগুলো যাতে তাদেরকে মানে হা করে খুব একটা বেশি দেখতে না হয়। That's a wise decision, I think. হ্যাঁ, very wise decision. তাহলে আমরা যদি নেকের কেস দেই তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে একটা সেট স্ট্যান্ডার্ড রাখা উচিত। আপ টু দা লাস্ট ডে আমরা একই কেস দিব, কারণ করোনার সময় আমাদেরকে একটু মানে উদার হইতে হবে। নাই, আমার মনে হয় যে ফর গ্রেটার বেনিফিট অফ দা স্টুডেন্টস অ্যান্ড দা কমিউনিটি ইটসেলফ। কারণ তোমার নাক এবং গলার কেস দ্যাট মে প্রুভ টু বি রিস্কি, এবং যে কেসটা তোমার আমাদের অর্থাৎ যেটার টেস্ট করা নাই, করোনা টেস্ট করা এই ধরনের একটা রোগী থাইরয়েডের, একটা বা দুইটা রোগী ওইভাবে সিলেক্ট করে রাখা হবে, সেগুলোই আমরা কন্টিনিউয়াস দিয়ে যাব আপ টু দা লাস্ট এক্সাম। তাইলে ওদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, বাট স্যার আপনি একটু টনসিল ডিএনএস আলাপ করবেন, কারণ আমরা তো আলটিমেটলি ভাইভাতে এগুলো জিজ্ঞেস করবই। না, ভাইভাতে আমরা সেগুলো জিজ্ঞেস করব, বাট আমাদের ফোকাস তো শুরু হয় অন দা কেসেস। উই স্টার্ট দা ভাইভা বাই কেস। হ্যাঁ, সো আমরা টনসিল যদি আমরা আলাপ করি তাহলে টনসিলের চিফ কমপ্লেইন যেটা আছে তোমার, এর সাথে আমরা ডায়াগনোসিস এন্ড দেন প্রভিশনাল ডায়াগনোসিস, দেন এটার ইনভেস্টিগেশন, এন্ড ফাইনালি আমরা ডেফিনেটিভ ডায়াগনোসিস এন্ড দেন ট্রিটমেন্ট। এইটুকু পর্যন্ত কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের বুঝতে হবে টনসিল এবং সেপ্টামে। ভাইভাতে এই প্রত্যেকটা বিষয়ে যেমন ধরো টনসিলাইটিস, রিকারেন্ট টনসিলাইটিস দিলে আমরা অনেক সময় বলি যে এটা ক্রনিক টনসিলাইটিস, বাট দেয়ার ইজ নো কেস লাইক ক্রনিক টনসিলাইটিস। ইট শুড বি টার্মড অ্যাজ রিকারেন্ট টনসিলাইটিস, কারণ এটা দেখা যায় ইন বিটুইন দ্য অ্যাটাক এই পেশেন্ট কিন্তু পরিপূর্ণ ভালো থাকে, সিমটম ফ্রি থাকে। কাজেই আমরা যে নতুন নাম যে রিকারেন্ট টনসিলাইটিস, আমরা মনে হয় ওই টার্মটাই ব্যবহার করবো। নাইম, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? স্যার জি স্যার, ইয়েস স্যার, রিকারেন্ট টনসিলাইটিস। আচ্ছা, নেক্সট হলো তোমার
ডিএনএস, যদি আমরা ডিএনএস চিন্তা করি তাইলে সেখানে ডেভিয়েটেড নাসাল সেপ্টাম টু দা রাইট অর লেফট, স্টুডেন্ট মাস্ট টেল ইট যে কোন সাইডে ডেভিয়েটেড নাসাল সেপ্টাম আছে, এবং ডিএনএস এর সাথে ইউজুয়ালি অ্যাকম্পেনিড থাকে সাইনোসাইটিস। যদি সাইনোসাইটিস থাকে, যদি পেশেন্টের সিমটম এসে হেডেক বলে, তাহলে কিন্তু পেশেন্টকে স্টুডেন্টকে কিন্তু ওখানে লিখতে হবে যে ডেভিয়েটেড নাসাল সেপ্টাম টু দা রাইট অর লেফট, এন্ড দেন যদি সাইনোসাইটিস থাকে কোনো সাইডের, তার পার্টিকুলার যে কোনো সাইডে যদি হেডেক থাকে বা বাইল্যাটারাল যদি থাকে, তাহলে সেটা তাকে বলতে হবে যে এটা তার সাইনোসাইটিস অ্যালং উইথ। এবং কানের ক্ষেত্রে যে সিএসওএম এর সাথে পারফোরেশন থাকে, সেন্ট্রাল পারফোরেশন, হ্যাঁ, মার্জিনাল পারফোরেশন হলে সিএসওএম ওটা এটিকুয়েন্ট্রাল ভ্যারাইটিতে চলে যাবে, এবং আমরা চেষ্টা করব এটিকুয়েন্ট্রাল ভ্যারাইটি না দেওয়ার কানের কেস। নাইম, আমার মনে হয় আমাদের কোনো অবস্থাতেই এটিকুয়েন্ট্রাল ভ্যারাইটি দেওয়াটা ঠিক হবে না। আমরা ঢাকায় অবশ্য দিতাম না, এখন তোমাদের ওখানে দেয় কিনা আমি জানি না। আমার মনে হয় আমরা এটাকে অ্যাভয়েড করে যাব, সিএসওএম এটিকুয়েন্ট্রালটা। আমরা জাস্ট একটা কেসই করব, সিএসওএম টিউবোটিম্পানিক ভ্যারাইটি, টিটি ভ্যারাইটি। দেন তাকে বলতে হবে যেটা ড্রাই না ওয়েট, হ্যাঁ, এইটুকু পর্যন্ত বলতে হবে। এবং এই সিএসওএম এর ক্ষেত্রে সাধারণত একটা পেট কোশ্চেন হচ্ছে যে এটা ডেঞ্জারাস, সেফ না আনসেফ ভ্যারাইটি, এন্ড আনসেফ হলে এটা কেন আনসেফ, বা সেফ হলে এটা কেন সেফ ভ্যারাইটি। আমাদের যে কোনো কেস আসুক পরীক্ষায়, সেখানে কমনলি আমরা ইনভেস্টিগেশনের মধ্যে কয়েকটা ইনভেস্টিগেশন হলো কমন ইনভেস্টিগেশন, জেনারেল ইনভেস্টিগেশন আমরা বলি। তার মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটা নাইম, কমপ্লিট ব্লাড কাউন্ট, দেন বিটি, সিটি এবং পিটি, এটা হলো সব পেশেন্টের জন্য প্রযোজ্য। সেটা নাকের কেস হোক, গলার কেস হোক, থাইরয়েড হোক, অথবা এনি আদার প্লেস, এটা হলো কমন ইনভেস্টিগেশন। দেন ফোকাসড ইনভেস্টিগেশন, সাচ অ্যাজ যদি 40 ইয়ার্স এর বেশি বয়স হয় পেশেন্টের, সেক্ষেত্রে আমরা ইসিজি, ব্লাড গ্লুকোজ লেভেল, এগুলো আমরা দেখি, এবং চেস্ট এক্সরে। এই তিনটে ইনভেস্টিগেশন এর সাথে যোগ হবে যদি পেশেন্টের বয়স অ্যাবভ 40 হয়, অথবা পেশেন্টের যদি কাশি থাকে, পেশেন্ট যদি বাল্কি হয়, পেশেন্টের যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ডায়াবেটিস বা হার্ট ডিজিজের, তাইলে সেই ক্ষেত্রে আমরা বয়স কম হলেও আমরা সেক্ষেত্রে ইসিজি, আরবিএস এগুলো আমরা করতে পারি, বা চেস্ট এক্সরে। সো কমনলি যেখানেই আসুক না কেন, সিবিসি, বিটি, সিটি, পিটি, that is the common thing. Then something more will come, that is RBS, আমরা যেটাকে বলি যে র্যান্ডম ব্লাড সুগার, দেন চেস্ট এক্সরে, পিএভিউ, এন্ড দেন ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। সো এর বাইরে যদি কোনো ইনভেস্টিগেশন দরকার হয়, যেমন থাইরয়েডের T3, T4, TSH আমরা করি, অনেক সময় আমাদের সিস্টিক অথবা সলিড নডিউল আলাদা করার জন্য আমাদের আল্ট্রাসাউন্ড করার দরকার হয়, লাইক দিস ফোকাসড ইনভেস্টিগেশন এর সাথে আসবে। সো এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই স্টুডেন্টদের। তোমরা যদি একটা কমন ফর্মুলায় ফেলে দাও যে আমরা যে কোনো কেস আসুক সেখানে কমনলি এই তিনটা ইনভেস্টিগেশন আসবে, সিবিসি, বিটি, সিটি, পিটি, দেন কামস যে আরবিএস, ইসিজি এন্ড বুকের এক্সরে, যদি বয়স অ্যাবভ 40 হয়। ইউকে তে এটা অ্যাবভ 55 হলে এগুলো করা হয়। এবং ফোকাসড ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যদি তার কাশি থাকে বা এই ধরনের কোনো সিমটম থাকে, বা রিসেন্ট কোনো অন্য কিছু হিস্ট্রি থাকে, যেমন রিসেন্ট জ্বর বা অন্য কিছু, তখন এটা ফোকাস ইনভেস্টিগেশনের মধ্যে যায়। বাট ইফ কমনলি কামস, দেন এই তিনটা ইনভেস্টিগেশন যথেষ্ট, সিবিসি, বিটি, সিটি এন্ড প্রথমিড টাইম, that will acceptable to all the examiners and all the medical community, I believe. এখন আমাদের পরীক্ষার সময় আমাদের ট্রিটমেন্টটা কিভাবে আসবে, যে আমরা ধরো আমাদের একুট সাইনোসাইটিস এর ট্রিটমেন্ট জিজ্ঞেস করলো, বা টনসিলাইটিস এর ট্রিটমেন্ট জিজ্ঞেস করলো, বা এএসওএম এর ট্রিটমেন্ট জিজ্ঞেস করলো, এই নাক কান গলায় কিন্তু কমন কিছু ফর্মুলা আছে। যেমন নাকের যদি কোনো ডিজিজ হয়, সেখানে নাকের পানি, যেটা আমরা বলি অ্যান্টাজল, হ্যাঁ, 0.5% হোক বা 1% হোক, 0.1, সেখানে আমরা এই একটা নাকের ড্রপ দিতে হয়, একটা অ্যান্টিবায়োটিক কমনলি আমরা
সব জায়গায় ব্যবহার করি একুট কন্ডিশনে, নাক কান গলার, যেমন একুট টনসিলাইটিস হোক, একুট ফ্যারিঞ্জাইটিস হোক, অথবা একুট সাইনোসাইটিস হোক, এসওএম হোক, একুট সাবইউরোটাস মিডিয়া, অথবা অনেক সময় ওএমইতে আমরা ব্যবহার করি। এবং সেটা কি অর্গানিজম দিয়ে হয়? ইউজুয়ালি হয় স্ট্রেপ্টোকক্কাস দিয়ে। কাজে আমরা পেনিসিলিন ব্যবহার করি। তো সেমি সিনথেটিক পেনিসিলিন যেমন অ্যামোক্সিলিনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তোমরা যে কোনো একটা ব্র্যান্ড বা তোমরা যদি পেনিসিলিন বলো ডাইরেক্টলি, দেন উই উইল অ্যাকসেপ্ট ইট। বা ইউজুয়ালি আমরা সিনথেটিক পেনিসিলিন ব্যবহার করি, যেটা অ্যামোক্সিলিন নামে পাওয়া যায়। মক্সাসিল বা টাইসিল অথবা এনি ব্র্যান্ড, এসিআই ব্র্যান্ড আছে, এনি ব্র্যান্ড ইউ ক্যান টেল, বাট অ্যাডাল্ট ডোজ ইজ 500 মিলিগ্রাম, দিনে 3টা, অন্তত 10 দিন খেতে হবে তাকে। এই বিষয়টা মনে রাখতে হবে যে ডিউরেশন, যে কোনো ড্রাগ যখন প্রেসক্রিপশন তোমাদের জিজ্ঞেস করা হয়, তখন ডোজ, ডিউরেশন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কতদিন খাবে, রাইট ড্রাগ, রাইট ডোজ এবং রাইট ডিউরেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই 3টা বিষয় তোমাদের লক্ষ্য রাখতে হবে এবং এইটা পরিষ্কারভাবে তোমাদের এক্সামিনারের কাছে উত্তর দিতে হবে। তো নাক কান গলায় যে কোনো একুট ডিজিজে আমরা 10 দিন দেই আমরা সেমি সিনথেটিক পেনিসিলিন, যেটা অ্যামোক্সিলিন আমরা ব্যবহার করি। আর এটা অ্যাডাল্ট ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম, দিনে 3টা করে 8 ঘন্টা পর পর দেওয়া হয়। ওকে, এর সাথে আমরা একটা পেইন কিলার ব্যবহার করি। হ্যাঁ, যে কোনো একটা পেইন কিলার, ইউজুয়ালি প্যারাসিটামল কমন পেইন কিলার, এবং বেস্ট পেইন কিলার এসিটামিনোফেন, যেটা পেন, এটার পেইন কিলিং ডোজ কিন্তু 2টা করে দেওয়া হয়। অর্থাৎ অ্যাডাল্ট ডোজ হচ্ছে 1000 মিলিগ্রাম, 800 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম দিলে এটা 800 মিলিগ্রাম তো ইন্টারহেপাটিক সার্কুলেশনের পরে এটা 800 মিলিগ্রাম সার্কুলেশনে থাকে, বায়ো অ্যাভেলেবিলিটি ড্রাগের। তো বাইরে কিন্তু 1 গ্রামের ট্যাবলেট পাওয়া যায়, আমাদের দেশেও এখন পাওয়া যায়। তো আমরা 500 মিলিগ্রাম যদি বলি যে প্যারাসিটামল 2 ট্যাব 500 মিলিগ্রাম, তাইলে 1000 মিলিগ্রাম আসে, 1 গ্রাম আসে আর কি। তো আমাদেরকে কিন্তু রাইট ডোজটা বলতে হবে এবং দিনে 3টা করে আমরা সাথে পেইন কিলার দিই। কারণ যে কোনো একুট কন্ডিশনে পেইন থাকে, যে যে কোনো একুট ইনফ্লামেশনের হলমার্কই হচ্ছে কলর, ডলর, প্যালর এবং ফাংশিওলেসা, এই 5টা। তো এখানে পেইন কমানোর জন্য এবং ইনফ্লামেশন কমানোর জন্য আমরা পেইন কিলার ব্যবহার করি। অ্যালং উইথ দ্যাট আমরা সিক্রেশন কমানোর জন্য আমরা এন্টিহিস্টামিন দেই। যে কোনো একটা এন্টিহিস্টামিন, যে কোনো ব্র্যান্ডের একটা এন্টিহিস্টামিন দিনে 1টা করে দেওয়া হয়, সাধারণত রাতে দেই আমরা ঘুমানোর আগে। এবং এটা 10 দিন সেম ডিউরেশনে। কিন্তু পেইন কিলার যখনই পেইন সাবসাইড হয়ে যাবে, তারপরে আর পেইন কিলার দরকার হয় না। তো আমরা যদি নাকের ইনফেকশন হয়, রাইনাইটিস, সাইনোসাইটিস, রাইনোসাইনোসাইটিস, সো অন, তাহলে আমরা ওই অ্যান্টাজলটা যোগ করি। আবার গলার যদি হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা টনসিলাইটিস হোক, ফ্যারিঞ্জাইটিস হোক, ন্যাসোফ্যারিঞ্জাইটিস হোক, সেখানে আমরা এই গলারতে আমরা হাইড্রোজেন পারঅক্সাইড মাউথ ওয়াশ যোগ করি। তো হাইড্রোজেন পারঅক্সাইড মাউথ ওয়াশটা কিভাবে দেওয়া হয়? হাইড্রোজেন পারঅক্সাইড 2 চামচ 1 গ্লাস কুসুম গরম পানিতে, লিকুয়ার্ম ওয়াটার দিয়ে 2 TSF in 1 গ্লাস ওয়াটার দিয়ে সে গার্গেল করবে ইচ টাইম আফটার মিল এবং ফ্রিকোয়েন্টলি। তাহলে কি হবে, এই ইনফ্লামেশনটা সাবসাইড হবে এবং পেইনও রিলিফ হয়। এবং যে ইনফ্লামেশন ইজ ডাইরেক্টলি লিঙ্কড উইথ দ্য পেইন। আর কানের যদি কোনো এসওএম হয় বা ওএমই হয়, তা অ্যান্টিবায়োটিকের সাথে আমরা নাকের ড্রপ ব্যবহার করি। কেন আমরা নাকের ড্রপ ব্যবহার করি? বিকজ নাকের ড্রপ ব্যবহার করলে ইউস্ট্রিয়ান টিউবের যে ওপেনিং, নাসোফ্যারিঞ্জিয়াল ওপেনিং, দ্য ইউস্ট্রিয়ান টিউব হ্যাজ 2 ওপেনিং, একটা হচ্ছে নাসোফ্যারিংসে আর একটা হচ্ছে মিডল লেয়ারে। তো নাসোফ্যারিঞ্জিয়াল ওপেনিংটা বড় হয়, এটা এক্সপ্যান্ড করে এবং তখন ওএমই থাকলে বা এসওএম থাকলে ওইখান থেকে যেসব আনওয়ান্টেড এক্সুডেট আছে বা ট্রান্সুডেট আছে সেটা চলে আসে। আর যদি সিএসওএম হয়, সিএসওএম এর হলমার্ক কি? সিএসওএম এর হলমার্ক হচ্ছে পারফোরেশন থাকবে, টিম্প্যানিক মেমব্রেনে পারফোরেশন, দেয়ার মাস্ট বি এ পারফোরেশন। এবং সেটা আমার মনে হয় ইতিমধ্যে তোমরা জানো যে সেন্ট্রাল পারফোরেশনটা কি। সেন্ট্রাল পারফোরেশন হচ্ছে যে যার একটা মার্জিন থাকবে, অর্থাৎ টিম্প্যানিক মেমব্রেন দিয়ে এই মার্জিনটা তৈরি হবে, এটা বোনস বা এটিক রিজিয়নে এটা টাচ করবে না, থাকবে উইথ তার কান থেকে ডিসচার্জ হিস্ট্রি থাকে, হিস্ট্রি নাও থাকতে পারে,
যা সরাসরি আমরা যদি দেখে অনেক সময় আমরা ডায়াগনোসিস করি যে এটা ড্রাই। যদি ডিসচার্জ থাকে তাহলে এটা ওয়েট হবে, আর যদি ডিসচার্জ না থাকে তাহলে সেটা ড্রাই হবে। কাজেই সেখানে কিন্তু আমরা কানের ড্রপ ব্যবহার করি। ড্রপ আবার অনেক রকমের আছে, যেমন উইথ স্টেরয়েড, উইদাউট স্টেরয়েড। হ্যাঁ, আমরা সাধারণত উইথ স্টেরয়েড ব্যবহার করি কানের ড্রপ। উইদাউট স্টেরয়েডও কানের ড্রপ পাওয়া যায়। আবার অ্যান্টি ব্যাকটেরিয়াল যেমন আছে, অ্যান্টি ফাঙ্গালও আছে, এবং সেরুমিনোলাইটিকও আছে। যেমন কানে আমরা অলিভ অয়েল অথবা হাইড্রোজেন পারক্সাইড ড্রপ এগুলো ব্যবহার করতে পারি ফর যদি এখানে কানে যদি ওয়াক্স থাকে। আর যদি সিএসএম থাকে সেক্ষেত্রে আমরা সরাসরি আমরা কানের ড্রপ ব্যবহার করি। অটোস্পোরিন হোক বা অন্য যে কোনো ব্র্যান্ড হোক, আমরা কানের ড্রপ আমরা ব্যবহার করি। উইথ অ্যান্টিফাঙ্গাল এজেন্ট যদি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে যে কোনো কিটোকোনাজল বা মাইক্রোনাজল কোনো ড্রপ আমরা ব্যবহার করি। আমরা অনেক সময় ক্যান্ডিবায়োটিক ড্রপ, যেটা অ্যান্টিবায়োটিক প্লাস অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এর মিক্সার, এটাও আমরা কানে অনেক সময় ব্যবহার করি। আর ইম্প্যাক্টেড ওয়াক্স যদি থাকে, যদি কোনো কোশ্চেন আসে যে ইম্প্যাক্টেড ওয়াক্স, সেক্ষেত্রে যদি ইম্প্যাকশন যদি খুব বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সেরুমিনার হুক আছে, হুক দিয়ে আমরা এটাকে বের করে দেন আমরা সেরুমিনোলাইটিক ব্যবহার করি। ওয়াক্স যদি, তো এখানে আসলে অলরেডি আমাদের যারা ফ্যাকাল্টি আমাদের ডিপার্টমেন্টের, দে হ্যাভ ট্রাইড এ লট বিফোর এন্ড দে হ্যাভ টেকেন ইউর ক্লাসেস, স্পেশালি নাইম, অন্যান্য যারা ছিলেন, কৃষ্ণ। তো আমি থাইরয়েড সম্পর্কে আর দুই একটা কথা বলে আমি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটার আমি উত্তর দিতে চাই। বা আমাদের একাডেমিক ফ্যাকাল্টি যারা আছে এদের মধ্যে যদি কেউ কিছু বলতে চায় থাইরয়েড নিয়ে, আমি যেটা বলবো, থাইরয়েড ইজ এ ভেরি ইজি থিং। হ্যাঁ, থাইরয়েডের শুধু বুঝতে হয় যে এটা এখানে নডিউল আছে কি নাই, এটা সিঙ্গেল নডিউল কি মাল্টি নডিউলার, ওকে, এখানে টক্সিসিটি আছে কি নাই, এন্ড এর সাথে হাইপারথাইরয়েডিজম আছে কি নাই, ইট ইজ হাইপারথাইরয়েড, ইউথাইরয়েড অর হাইপোথাইরয়েড। এখন এটা ক্লিনিক্যালি বুঝতে হয়। হাইপারথাইরয়েড যে কোনো স্টেট, অর্থাৎ থাইরয়েড হরমোনের এক্সেসটাকে আমরা বলি হাইপারথাইরয়েড। আর থাইরোটক্সিকোসিস আমরা কখন বলি? when we tell it থাইরোটক্সিকোসিস, থাইরোটক্সিকোসিস আমরা তখন বলি যখন এমন কিছু সিমটম থাকে যেটা থাইরয়েড হরমোনের বাড়ার কারণে হয়েছে বলে মনে হয় না। যেমন এক্সোথ্যালমাস, হ্যাঁ, এক্সোথ্যালমাসকে এক্সপ্লেন করা যায় না বাই এক্সেস অফ থাইরয়েড হরমোন, সেই সব কেসে আমরা বলি ওটাকে থাইরোটক্সিকোসিস। আর অল ইউ নো যে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড মানে হচ্ছে শিল্ড। রোমান ওয়ারিয়াররা যে শিল্ড ব্যবহার করতো, এইটার নাম হচ্ছে থাইরয়েড, একটা শিল্ডের মতো থাইরয়েড সামনে। আর হাইপোথাইরয়েড, হাইপো মানে যে সব কাজগুলো কম থাকবে, যেমন আমাদের মেটাবলিক রেট কমে যাবে, আমাদের ঘুম বেশি হবে, আমাদের মেন্টাল যে ফাংশন সেটা কমে যাবে, জিআইটি ফাংশন কমে যাবে, নিউরোলজিক্যাল যে রেসপন্স সেটা স্লো হবে। অর্থাৎ hypothyroid means paucity of movement and activity of all the system and all the function. Then what is hyperthyroidism is just the reverse. এখানে কি হবে? এখানে সোয়েটিং হবে, মানুষের রেস্টলেসনেস ডেভেলপ করে, অল দা হরমোন, থাইরয়েড হরমোনের লেভেল বেড়ে যায়, তার মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, হার্ট রেট বেড়ে যায়, জিআইটি অ্যাকশন বেড়ে যায়, ফলে কি হয়? মানুষের ঘুম কম হয়, মানুষের ডায়রিয়া হতে পারে, লাইক দিস। তো তাইলে এটা খুব ইজি হয়ে যায়। অর্থাৎ এক সময় থাইরয়েডের হরমোনের ফাংশন গুলো বেড়ে যাবে, এন্ড ইন রিভার্স ওয়ে যখন হাইপো হবে তখন এটা কমে যাবে। আর থাইরয়েডের ক্ষেত্রে ইনভেস্টিগেশন আমি যেটা বললাম, সিবিসি, বিটিসিটি, পিটি, এর সাথে ওই আমরা চেস্ট এক্সরে, ইসিজি এন্ড আরবিএস, দ্যাট ইজ এ কমন ইনভেস্টিগেশন। এর সাথে T3, T4, T6 টু সি দা হিজ বায়োকেমিক্যাল স্ট্যাটাস অফ দ্য পেশেন্ট, যে পেশেন্ট ইউথাইরয়েড, হাইপারথাইরয়েড অর হাইপোথাইরয়েড, এটা বোঝার জন্য জাস্ট ক্লিনিক্যাল ডেফিনেটিভ বায়োকেমিক্যাল মার্কার এটা। এর সাথে অ্যালং উইথ যদি আদার কোনো ইনভেস্টিগেশন দরকার হয় সেটা আমরা করি, আল্ট্রাসাউন্ড লাগলে আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান লাগলে সিটি স্ক্যান,
দেন যদি থাইরয়েড স্ক্যান লাগে থাইরয়েড স্ক্যান আমরা করি অ্যাজ পার নিড অফ দ্য নেসেসিটি অফ দ্য পেশেন্ট। তো তোমাদের ক্ষেত্রে এই এমবিবিএস লেভেলে আমি মনে করি যে T3 T4 TSS পর্যন্ত, দেন ফোকাস যদি আর দুই একটা দরকার হয় দ্যাটস এনাফ, উই উইল অ্যাকসেপ্ট দ্যাট। ট্রিটমেন্ট অল ইউ নো যে যখনই থাইরয়েডের নোডিউল হবে এটা কেটে ফেলতে হবে, এবং হয় হেমিথাইরয়েডেক্টমি নর টোটাল থাইরয়েডেক্টমি। দেয়ার ইজ নো হলে তো থাইরয়েডেক্টমির সাথে আমরা আদার যদি কোনো নেক নোট থাকে তখন ফাংশনাল নেক ডিসেকশন করি, এবং অনেক সময় যদি খুব মেলিগনেন্ট ক্ষেত্রে কার্সিনোমা হয় সেক্ষেত্রে আমরা রেডিক্যাল নেক ডিসেকশনও করতে পারি যদি সেটা মেলিগনেন্ট হয়, যেমন অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা অর medullary. Encompassing all these, I like to conclude and I like to invite our other faculties, Naim and others who are present. Emdad bhai, I don't know who are other present. যদি আপনারা কিছু বলেন তাহলে সেটা বলতে পারেন। আর along with that, I hope যে আমাদের স্টুডেন্টরা সিলেটের আমার যে জিনিসটা ভালো লেগেছে যে ইট ইজ এ নাইস ইনস্টিটিউশন, নাইস একাডেমিক সার্ভার, এটা পুরনো মেডিকেল কলেজও, এবং আমাদের ডিপার্টমেন্ট একাডেমিক্যালি। সো আই হোপ যে এভরিওয়ান হু আর অ্যাটেন্ডিং দিস ক্লাস উইল পাস ইন দ্য এক্সাম। এমনি আমার কাছে পাশের রেট একটু বেশি থাকে, হ্যাঁ। সো আই হোপ যে সবাই তোমরা পাস করবা। ধন্যবাদ। নাইম, then you take the floor. Sir, thank you, sir. Hello. নাইম, হ্যাঁ নামে শোনা যাচ্ছে বলে। তোমরা যদি কিছু বলতে চাও বলো। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আপনার আমি মনে হয় এখানে জাস্ট একটু সাপ্লিমেন্ট করি। আচ্ছা, এখন আমি যেটা এখানে বলতে চাই স্যার, যে থাইরয়েডের ক্ষেত্রে স্টুডেন্ট, আপনারা কি আমাকে শুনছেন? হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, তো আপনারা থাইরয়েডের ক্ষেত্রে ইনভেস্টিগেটর স্যার বলছেন আমরা কি কি করব, এটা ভেরি ইজি, আপনারা অত কঠিন ভাবে নেওয়ার দরকার নাই। তো আমরা মনে হয় এটা ওই অস্পিতে থাইরয়েডের ব্লাড সাপ্লাই সম্পর্কে দিয়েছিলাম, যদিও কেউ কেউ টনসিলের ব্লাড সাপ্লাই লিখেছেন, তো এটা একটু খেয়াল করবেন। আর হলো আমাদের এই যে থাইরয়েডের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, বাকিরা একটু মিউট করে দেন, গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কিন্তু অলওয়েজ আমরা ফ্রি T4 T3 ফ্রি T3 এবং TSH, প্রথমে অ্যাডভাইস করব TSH, তারপরে যদি লাগে তাহলে FT4 এবং এরপরে হলে FT3। অর্থাৎ আমরা ফ্রি হরমোনটাকে যেহেতু এখন কি করা যায়, আমরা অ্যাডভাইস করার সময় অবশ্যই করব। আচ্ছা, আর বলার আছে আমার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হলো আপনারা ওই যে পরীক্ষায় আসার আগে, ভাইভায় আসার আগে আপনাদের একটা মানে অ্যাটিটিউডের উপর একটা নাম্বার আছে, আপনার অ্যাটিটিউড এবং আপনার গেট আপ। তো এখানে আপনারা একটু খেয়াল করবেন আপনাদের যেন এদের অ্যাটিটিউড যেন আপনার ঠিক থাকে, অর্থাৎ আপনি যে কাপড়টাই পরে আসেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং নিজেও একটু পরিপাটি থাকেন। আপনাদের অনেককেই দেখা যায় যে আপনারা হয়তো মানে গোসল করার সময় পান না, হয়তো নিজেকে ফ্রেশ করার একটু সময় পান না। এটা যেন না হয়, কারণ এতে আপনার প্রথম যদি একটু নেগেটিভে চলে যায় তাহলে পরবর্তীতে আপনাকে আসা কষ্ট হয়। তো আমরা এটা অনুরোধ থাকবে, আপনারা একটা ভালো ফ্রেশ অ্যাপ্রন পরে আসবেন, একটা ভালো শার্ট এবং প্যান্ট ধোয়া থাকবে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ব্ল্যাক না হইলে ভালো হয়। কারণ আমাদের কিছু কিছু স্যার কিন্তু আবার ব্ল্যাকটাকে পছন্দ করে না, কারণ আপনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে আসবেন। হ্যাঁ, তো যাই হোক, তো আমরা যেটা বলতে চাই যে সব স্যারেরই কিন্তু আপনাদেরকে পাস করানোর জন্যই পরীক্ষা নেন। আমরা স্টুডেন্ট যারা আছি অনেক সময় নিজেরা নিজেদের ভুলে অথবা নিজেদের মানে পড়াশোনার লেভেলের কারণে অনেক সময় হয়তো দেখা যায় পাস করতে পারি না বা পাস করতে একটু কষ্ট হয়। তো যেহেতু করোনাকালীন সময় আমরা আপনাদেরকে মানে লিবারেল, যে আপনি একদম কিছু না পারলে আপনাকে পাস করে দেওয়া হবে, কারণ এটা মনে রাখতে হবে আপনি ডাক্তার হবেন এবং আপনি পরবর্তীতে গিয়ে রোগীদেরকে চিকিৎসা করবেন, এবং আপনি তখন সার্টিফিকেটে লেখা থাকবে না যে আপনি করোনাকালে ডাক্তার হয়েছেন, এবং এটা লিখলে তো রোগী আর আপনার কাছে যাবে না। সুতরাং
সুতরাং আপনাকে একটা লেভেল মিনিমাম মানতে হবে, এই হলো কথা। এটা হলো আমাদের বক্তব্য যে আপনাকে মিনিমাম একটা লেভেল আপনাকে নিয়ে আসতে হবে, আপনার গেট আপটা ভালো হবে। আমরা কেস সম্পর্কে যেটা বলছি যে কেস আমরা এবার চেষ্টা করব প্যারোটিড, থাইরয়েড, থাইরোগ্লোসাল সিস্ট বা নেকের কেসগুলো, সার্ভাইকাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি, এগুলো দেওয়ার জন্য, যাতে করে আপনি আমরা আপনাকে এটাকে মোটামুটি ওই অন্যান্য এক্সামিনেশন দিয়ে আপনাকে মানে ওটা পার করে দেওয়া যায় কিনা। কারণ করতে গেলে দেখা যাবে আপনাকে তহসিল করতে গেলে আপনাকে হয়তো কি করা লাগবে, হা করা লাগবে, একটা কাশি চলে আসতে পারে। করোনাকালীন সময় আমরা এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আচ্ছা, অনেক বললাম স্যার, তাহলে এবার আমাদের হ্যাঁ, থ্যাংক ইউ। বলার কোয়েশ্চন থাকলে আমরা নিব। তার আগে আমাদের যদি মানে ডাক্তারদের পক্ষ থেকে, টিচারদের পক্ষ থেকে কারো কিছু বলার থাকে তাহলে আপনারা একটু বলতে পারেন। থ্যাংক ইউ মনিলাল ইমরান ভাই নাকি? স্যার। স্যার হ্যাঁ, স্যার শুনতে কে পাচ্ছেন আমাকে দেবাশিস স্যার? না কৃষ্ণ? কৃষ্ণ কৃষ্ণ। স্যার আমি কৃষ্ণ স্যার, নমস্কার স্যার। ওকে, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ বলো। স্যার আছি, ভালো আছেন? ভালো আছেন স্যার? আছি ভালো রে বেটা। আচ্ছা বলো। স্যার, ওই যে নাইম ভাইও যে বললেন স্যার, আবার একটা কোশ্চেন আর কি, যে আমরা বলো। কি ফাইনাল প্রফে ছাত্র ছাত্রীদেরকে কি কেসের ক্ষেত্রে কি ইয়ারের কোনো কেস দেব কিনা? এটা তো না, যে দিব না আমরা। কারণ সিএসএম ড্রাই নাইম থাকলে দিব, বলার সিএসএম ড্রাই থাকলে বলছে দিব আর কি। সিএসএম ড্রাই দিব, সিএসএম ড্রাই রেসপিরেটরি এর সাথে টিউবোটিনমেনিক। ড্রাই যদি থাকে, খুব ক্লিন কেস, তবে যে কেসগুলো দেওয়া হবে সেই একই কেস দেওয়া হবে তোমার 10-12 দিন, যে কদিন পরীক্ষা হয়। আর এগুলোকে আগে করোনা টেস্ট করে নিতে হবে, এবং তাদের যে ম্যানুভার, তারা কিভাবে চলাফেরা করবে ডিউরিং দ্য এক্সাম টাইম, হ্যাঁ, সেটা তাদেরকে আমরা গাইড করব। অর্থাৎ এই কেসগুলো যেন স্যার ওদের চলাফেরার গাইড করা তো হ্যাঁ সম্ভব হবে না। হবে, কেন হবে না? কারণ আমরা তাদেরকে স্ট্রিক্টলি করে দিব যে কাজ করবা না, বা কোন রকম এই যে জাতি হয় সেটা খেয়াল রাখতে হবে আমাদের। লাগলে পরীক্ষার সময় অন্যান্য যে সব রিস্কি কেস যদি থাকে সেগুলোকে একটু সাইডে করে দিতে হবে, এবং এই যে 3টা কেস দিব বা 2টা কেস আমরা দিব, তাদের জন্য একটু যদি অন্য সাইডে ওয়ার্ডের, হ্যাঁ, কোনো ব্যবস্থা করা যায় সেভাবে ব্যবস্থা করতে হবে। কারণ আমার এই ওই রোগী দিয়ে যেন বা এক্সামিনি যারা থাকবে, পরীক্ষার্থী যারা থাকবে, কেউ যেন না হয়। তোমরা কাল তোমরা থাকবা পরীক্ষায়, হ্যাঁ। আই হোপ ইউ উইল অলসো বি দেয়ার। সো যাবে তো একটা কেস যদি বেরোয় করোনার, তাই না? তাহলে তোমাদের এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে স্যার তো হ্যাঁ। স্যার আমার যেটা মনে হচ্ছে স্যার, যে নাইম ভাইও যেটা বললো, ছাত্র ছাত্রীদেরকে অ্যাপ্রোচ টু এ পেশেন্ট, তার যে রুমে ঢুকা, তার নিট এবং ক্লিনলিনেস, হ্যাঁ, সে কিভাবে কথা বলতেছে, হ্যাঁ, এগুলা হয়তো আমাদের কিছু তাত্ত্বিক কথাবার্তা হয়তো তাদেরকে জিজ্ঞাসা করতে হতে পারে, না না যে এরকম না একটা না কানের কেস হলে আমরা কি করব, হ্যাঁ, কিভাবে ইনাটাকে পুল করব, হয়তো আমাদের এরকম কিছু জিনিস তাদের কাছ থেকে নিতে হবে। হ্যাঁ আরে যদি ঠিক কানকে আছে স্যার। হুম। আচ্ছা, এবার নাকের স্টুডেন্টদের কেস পক্ষ না থেকে কোনো দিই কোয়েশ্চন থাকলে তারা বলুক স্যার। না দে, হ্যাঁ, তখন স্যার আমাদের পরীক্ষার প্যাটার্নটা স্যার একটু বলে দিলে ভালো হতো স্যার। পরীক্ষার প্যাটার্নটা একটু বিস্তারিত। প্যাটার্ন সম্পর্কে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনাদের আইএনটি পরীক্ষা একসাথে হবে। আপনারা 15 জন করে আসবেন। এই 15 জন বা 16 জনের মধ্যে যে এই প্রথম আমরা 2 ভাগে ভাগ করে নিব, হয় জুড় বেজুড় অথবা মানে সিরিয়াল নাম্বার, যে এই কয়েকজন 6-7 জন আগে আইএ দিবেন বা রেস্ট 6-7 জন ইএনটি দিবেন। এরপরে এইভাবে এইদিকে ইএনটি শেষ হইতে হইতে ওইদিকে আইও শেষ হবে, এবং আপনারা ক্রসলি দিতে থাকবেন। এটা হলো মানে রোল নাম্বার অনুযায়ী ডাকা হবে, এটা একটা কথা। আর কেসটা আপনারা আগেই দেখে ফেলবেন, কেসটা আমরা আগে আগে দেখায় ফেলবো, এবং আপনি একটা খাতায় ওটা একটু সেলিয়েন্ট ফিচারটা লিখে ফেলবেন। সেলিয়েন্ট ফিচারটা লিখে ফেললে তারপরে ওটা আপনারা আইসা মানে ভাইবারের জন্য ডাকা হবে। আপনি এই সেলিয়েন্ট ফিচারের খাতাটা প্লেস করবেন, ওইটা দেখে দেখে আপনাকে আপনার কেস কি ছিল
সেটা নিয়ে আমরা একটু তখন এই কেস যে দুইটা আছে, 2 স্যার থাকবেন, দুইজন দুইটা কেস ধরবেন। এক, তখন কেস শেষ হওয়ার পরে আপনার আসবে ভাইবা। ভাইভাতে আমরা যেহেতু স্ট্রাকচার্ড ওয়েতে এখানে ভাইবা করি, সেটা হচ্ছে আমাদের নির্ধারিত কিছু কোয়েশ্চন আছে, ওটা বক্সের মধ্যে থাকবে। ইয়ারের কোয়েশ্চন থাকবে ইয়ারের বক্সে, নোজের কোয়েশ্চন নোজের বক্সে, থ্রোটেরটা থ্রোটে এবং হেড থেকে থাকবে। ওইখান থেকে আপনারা একটা করে টানবেন, ওই যে কোয়েশ্চনটা আপনার হবে ওইটাই আপনি উত্তর দিবেন, ওটাই আপনি উত্তর দিবেন। যদি বাই চান্স আপনি কোনো কারণে এই উত্তরটা না পারেন, তাহলে আপনাকে বলতে হবে পাস, তখন আমরা আরেকটা অপশন আপনাকে দিব যে আপনি আবার টানবেন, ওইখান থেকে যদি আপনি মানে আরেকটা যখন তুলবেন ওইটা আপনাকে বলবেন। এই হলো কথা। পরীক্ষা খুবই ইজি, কোনো ব্যাপার না। যদি আপনাদের পড়াশোনা একটু থাকে তাহলে পরীক্ষা পাস কিন্তু খুবই ইজি। আর কিছু থ্যাংক ইউ স্যার। স্যার স্যার কয়টা শর্ট কেস থাকবে শর্ট কেস, ইএনটিতে? শর্ট কেস থাকবে দুইটা, কেস 1 কেস 2। আর স্যার যে ড্রাগ গুলার নাম বলা হয়েছে, যে ডিজিজ গুলার, এগুলার ডোজ এবং ডিউরেশন গুলা যদি আরেকটা বার বলে দিতেন, মানে যেটা আপনারা একসেপ্ট করবেন যে অ্যানসারটা, সেই অ্যানসারটা। স্যার আপনি মানিলাল স্যার, আপনি তো মনে হয় ডোজটা বলছিলেন। তো এখন আসলে আমরা এখানে ও ড্রাগের নাম কিন্তু আপনারা চাইবো না যে আপনি ট্রেড নেম লিখেন। আমাদের ওখানে ড্রাগ যদি আপনি গ্রুপের নাম লিখতে পারেন, দ্যাটস গুড। যেমন ফ্লুক্লোক্সাসিলিন, ফারাঙ্কুলোসিস ট্রিটমেন্টে আপনি যদি লেখেন যে ফ্লুক্লোক্সাসিলিন 500 মিলিগ্রাম 6 আওয়ারলি, বাস, দিস ইজ দ্য ডোজ। এটা হলো ডোজ। এইভাবে লিখলে হবে, এখানে আপনাকে ট্রেড নেম দরকার নাই। যেমন অ্যামোক্সিসিলিন আপনি 500 মিলিগ্রাম আপনাকে 8 আওয়ারলি দিলেন, এইরকম ভাবে লিখবেন। স্যার আপনি যদি এড করেন কিছু, মানিলাল স্যার। সামনে একটু আউট হয়ে গেছেন। স্যার মানে কি হয়েছে? শাকামাল তুমি কিছু বলো। না, এটাই বলছিল স্যার যে আমরা সিএসএম এ আমরা বলবো যে কমপক্ষে 10 দিন আর কি। এমোক্সাসিলিন 800 মিলিগ্রাম, এখানে স্যার চাচ্ছে যে আমরা 10 দিন বলি। 500 মিলিগ্রাম বস, 500 মিলিগ্রাম। সিএসএম এ কি আমরা অ্যামোক্সিসিলিন বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমোক্সাসিলিন 500 মিলিগ্রাম 8 আওয়ারলি ফর 10 দিন। টনসিলাইটিস না সিএসএম এ? সিএসএম সাইডে বলতে চাচ্ছে আর কি, স্যার বললো আর কি, এটা আমি রিপিট করলাম। আচ্ছা, যেহেতু স্যার পরীক্ষা বসবে। আচ্ছা, তবুও তুমি তোমারটাও বলতে পারো, আর আমরা তো এখানে সিএসএম এ আমরা ফেভার করি অন্য ড্রাগ, অসুবিধা নাই। মানে এটাও হয়। ঠিক আছে, এখানে আমরা যেটা সিএসএম এর ড্রপটা চয়েস করব, সেটা হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন হলে ভালো হয়। কারণ কি সিপ্রোফ্লক্সাসিন অটোটক্সিক না। হ্যাঁ, যেমন আর যেগুলো আছে জেন্টামাইসিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, সবগুলো হচ্ছে অটোটক্সিক। এই জন্য আমাদের জন্য বেস্ট হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন, অথবা মানে আমরা যেটা বলি কোনিলন গ্রুপ। আর এটা আসলে উইথ স্টেরয়েড, যদি একিউট এক্সাজারবেশন থাকে সেক্ষেত্রে স্টেরয়েড, যদি একিউট এক্সাজারবেশন থাকে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড দিব। কারণ কি স্টেরয়েডটা লোকালি ইনফ্লামেশন কমাবে, কিন্তু আমরা পরীক্ষায় যে কেসগুলো দিব এগুলো তো থাকবে ড্রাই কেস ইউজুয়ালি। তো সেই ক্ষেত্রে স্টেরয়েড এর সাথে দেওয়াটা জরুরি না, শুধু সিপ্রোফ্লক্সাসিন আই ড্রপ দিলেই চলবে, ইয়ার ড্রপ দিলেই চলবে। এখানে যেটা হলো যে রুগীটা তো ভর্তি হয়েছে অপারেশনের জন্য, তখন আমরা আলটিমেটলি আপনাকে ওই যে মাইরিঙ্গোপ্লাস্টিতেই চলে যাব। মাইরিঙ্গোপ্লাস্টি ওই ব্যাপারেই বেশি কথা হবে, কারণ এইটার চেয়ে ওটা। আর আরেকটা ব্যাপার, এখানে সিএসএম এর পেশেন্ট পড়লে একটা কোয়েশ্চন আপনাকে দিতে হবে। সিএসএম এর মেডিকেল ট্রিটমেন্টে আমাদের ঔষধের পাশাপাশি কিন্তু আপনার ওই যে অ্যাডভাইস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে রুগীরা বাড়িতে কি কি অ্যাডভাইস ফলো করবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চন আছে স্টুডেন্ট? শাহিদ আছে না? শাহিদ জি স্যার, কোশ্চেন আছে। বলেন স্যার, নন টেন্ডার যেগুলো ডায়াগনস্টিক লিফ নোডের একটা কজ হলো স্যার কনিক টনসিলাইটিস। কনিক টনসিলাইটিস ছাড়া স্যার আর কি কজ হতে পারে?
আর কজ হইতে পারে ক্রনিক আর আদার মানে ইনফেকশন গুলা, যেমন টিউবারকুলোসিস, আরেকটা হইতে পারে মেটাস্টেটিক নেক নোড, ইভেন লিম্ফোমা যদি হয় তাও নন টেন্ডার হইতে পারে। অর্থাৎ ক্রনিক আদার ইনফেকশন যেগুলো আছে সেটাকে আপনাকে বিবেচনায় আনতে হবে, প্লাস মেলিগনেন্সি। এটা স্যার। হচ্ছে নন টেন্ডার জুগুলোডাইগেস্টিক লিম্ফ নোডের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। রিকারেন্ট টনসিলাইটিস, টিউবারকুলোসিস, মেটাস্টেটিক অথবা লিম্ফোমা। স্যার আরেকটা কোশ্চেন হলো অ্যাডেনয়েডেক্টমি প্লাস টনসিলেক্টমি কখন হ্যাঁ। কোনটা আগে করব স্যার, কি কারণে? এডিনয়েডেক্টমি প্লাস টনসিলেক্টমি একই সাথেই তো আমরা সাধারণত করি। তো যখন আমরা একটা পেশেন্টের করব তখন অবশ্যই এডিনয়েডেক্টমিটা আমরা আগে করব, তারপরে টনসিলেক্টমি করব। কেন করব? কারণ হচ্ছে এডিনয়েডসটা সাধারণত ব্লাইন্ড প্রসেসে করা হয়, অর্থাৎ এখানে আমরা দেখতে পারি না। আমরা আঙ্গুল দিয়ে প্রথমে তাকে মিডিয়ালাইজেশন করে আমরা একটা এডিনয়েডস কিউরেট দিয়ে এভাবে একটা মুচড় দিয়ে নিয়ে আসি। আপনারা যারা হয়তো দেখার সুযোগ হয় নাই, কারণ ওটিতে আপনারা কম আসতে পেরেছেন, তো মুচড় দিয়ে নিয়ে আসি। তো ওখানে আসলে এক নম্বর কথা হলো ব্লাইন্ড প্রসেস, 2 নম্বর কথা হচ্ছে ওখানে মানে টোটাল এডিনয়েডস রিমুভ করা যায় না, সুতরাং ওখানে ব্লিডিংটা বেশি হওয়ার চান্স থাকে। যে কারণে আমরা ইতিমধ্যে এডিনয়েডস করে ওখানে একটা প্যাক রেখে দিব এবং তারপরে টনসিল করব, অর্থাৎ ইতিমধ্যে প্রেসারে মানে ওজিং বা ব্লিডিং গুলা বন্ধ হয়ে যাবে। তারপরেও যে ব্লিডিং যদি থাকে তখন তাকে ওই ব্লিডিং বন্ধ করার জন্য আমরা যে কেস মানে যা করা লাগে তাই করব। এখানে একটা কথা বলতে পারি আমরা, সেটা হলো যে ইন আওয়ার মডার্ন এরিনা উই ক্যান সি দ্য এডিনয়েডস ডিউরিং এডিনয়েডেক্টমি। যখন আমরা কবলেশন মেশিন দিয়ে করব তখন আমরা একদম দেখে পুরো এডিনয়েডসটা রিমুভ করতে পারি। কিন্তু তবুও এডিনয়েডস এবং টনসিল যখনই আমরা করব, এডিনয়েডস আগে করব, তারপরে টনসিল করব। আর কোনো কিছু? স্যার ট্র্যাকেস্টমিতে হাই ট্র্যাকেস্টমি যদি করি স্যার ইনজুরির ফলে কি কমপ্লিকেশন হতে পারে? হাই ট্র্যাকেস্টমি আমরা কখন করব? হাই ট্র্যাকেস্টমি আমরা করব অনলি ইন কেস অফ ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, যাকে আমরা মনে করব যে পরবর্তীতে আমরা অপারেশন করব। ইন্ডিকেশন অফ হাই ট্র্যাকেস্টমি এটা। এখন হাই ট্র্যাকেস্টমির রিস্কটা হচ্ছে, অর্থাৎ 1 নাম্বার রিং যদি আমরা ইনজুরি করি তাহলে স্টেনোসিস হবে, সাবগ্লোটিক স্টেনোসিস ইজ এ ভেরি কি বলবো ডিফিকাল্ট এন্ড কি এটাকে বলা যায় যে সে কখনো এর ভালো হয় না, এই রোগীটা অনেক সাফারিংস এর মধ্যে পড়ে যাবে। যে কারণে আমরা হাই ট্র্যাকেস্টমি মানে পারতপক্ষে করব না, অ্যাভয়েড করব। আমরা সেকেন্ড থার্ড রিং এর নরমালি করব। হাই করব কখন? যে লেরিংস আমরা কেটে ফেলে দিব কিছুদিন পরে, এখন তার স্ট্রাইডর নিয়ে লেরিঞ্জিয়াল কার্সিনোমার জন্য এসেছে, তাকে আমরা হাই ট্র্যাকেস্টমি। কামাল কিছু থাকলে বলো তোমার এডিশন। ঠিক আছে, ঠিক আছে। স্যার এটাই আরেকটা এখানে কোশ্চেন স্যার, টনসিলেক্টমির সার্জারিতে স্যার আমাদের এখানে হসপিটালে কোন টাইপের সার্জারি করা হয় এবং কেন করা হয় স্যার? লেজার বা কবলেশনের মানে অসুবিধা কি স্যার? আচ্ছা, এটা আমি একটু বলবো না ভাই। হ্যাঁ বলো পরে আমি সাপ্লিমেন্ট শোনো, দিব। সারা ওয়ার্ল্ডে হচ্ছে ইউএস এর একটা ইয়ে আছে, ইউএস এর যে ন্যাশনাল কি বলে এটা স্টাডি আছে যে ইউএসএ তে 60% তারা করে কোল্ড স্টিল করে। কোল্ড স্টিল মানে আমরা যেটা করি, কোল্ড স্টিল মেথড মানে হচ্ছে আমরা যে প্রচলিত ইনস্ট্রুমেন্ট দিয়ে করি, এটাকে বলে কোল্ড স্টিল মেথড। এবং সারা ওয়ার্ল্ডে যত টনসিলেক্টমি হয় তার 60% হচ্ছে কোল্ড স্টিল মেথডে হয়। হ্যাঁ, এখন যে মডার্ন কিছু ইকুইপমেন্ট আছে সেগুলো এখন ইউজ হচ্ছে, ইউজের স্পেসিফিক ইন্ডিকেশনও আছে। যেমন যদি একটা বাচ্চা ব্লিডিং ইয়ে থাকে, এপিসোড থাকে, ব্লিড টেন্ডেন্সি থাকে, বিটিসিটি বেশি থাকে বা হিমোফিলিয়া থাকে বা অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার থাকে, সেই ক্ষেত্রে আমরা কোল্ড স্টিল ইউজ না করে আমরা ওই অন্য মেথডগুলো ইউজ করব। হ্যাঁ, যেমন কবলেশন, লেজার, ওইগুলো আমরা ইউজ করব। কিন্তু প্রচলিত যেই মেথডস সারা ওয়ার্ল্ডেই, হ্যাঁ, যে 60% কেস করা হয় কোল্ড স্টিল মেথডে করা হয়। আচ্ছা, এখন আমি একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো যে হ্যালো, নাইম ভাই সেট করবেন।
হ্যাঁ হ্যাঁ আমি আমি আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ জি শোনা স্যার, যাচ্ছে জি শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ, এটা হলো গোল্ড হ্যাঁ শোনা স্ট্যান্ডার্ড যাচ্ছে হচ্ছে না। কোল্ড স্টিল। গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কোল্ড স্টিল। কোল্ড স্টিল মানে হচ্ছে আমরা ওই যে যেগুলা মানে ইনস্ট্রুমেন্ট, স্টিল ইনস্ট্রুমেন্ট দিয়ে যেগুলা করতেছি সেটা। আর এখানে মানে হট মেথড বলতে যেগুলা বা আমরা এই পাওয়ার্ড ইনস্ট্রুমেন্ট যেগুলো এখন নতুন মডার্ন আসছে, আসলে ওগুলা তো আগে ছিল না। এখন এটা আসাতে যেটা হচ্ছে বেসিক কথা হচ্ছে আমরা ডিসেকশন মেথডে টনসিলেক্টমি করি। আপনাকে যদি বলা হয় যে আপনি আমাদের এখানে কি মেথডে করা হয়, আপনি বলবেন ডিসেকশন মেথডে করা হয়। এই ডিসেকশনটা করা হয় কোল্ড স্টিল দিয়ে আর হিমোস্টেসিস করি আমরা বাইপোলার দিয়ে। এই হলো আমাদের উসমানী হসপিটালের অপারেশনের সিস্টেম। সামটাইম এই বাইপোলার ডায়াথার্মি দিয়ে ডিসেকশনও করতে পারেন বা করেন। এখানে যেটা হলো যে জাস্ট শুধু টনসিলটা রিমুভ করার জন্য আমরা এখানে ইনস্ট্রুমেন্ট কোনটা ব্যবহার করছি সেটা হলো ফ্যাক্টর। এবং এখানে তফাৎটা হচ্ছে যে সারাউন্ডিং টিস্যু বার্নিং, অর্থাৎ আমরা ডায়াথার্মি দিয়ে যখন করতেছি তখন 400 to 600 মানে ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে, সুতরাং তার সারাউন্ডিং টিস্যু বার্নটা বেশি হয়, পরবর্তী ফাইব্রোসিস বেশি হয় এবং একটু পোস্ট অপারেটিভ পেইন বেশি থাকে। এইটা হচ্ছে বাইপোলার টনসিলেক্টমির ডিসঅ্যাডভান্টেজ, যেটা কোল্ড স্টিল করলেও কিন্তু এত ব্যথা হবে না। 2 নম্বর কথা হচ্ছে আমরা যদি লেজার টনসিলেক্টমি করি সেখানে আলটিমেটলি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের ভিতরেই থাকে, এবার অ্যারাউন্ড 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। সুতরাং এখানে কিন্তু খুব কম সারাউন্ডিং টিস্যু বার্ন হয়, যে কারণে এখানে পোস্ট অপারেটিভ পেইন কম থাকে এবং পেশেন্টকে মানে এটা ডেকেজ সার্জারি হিসাবে কিন্তু এখন অনেক সময় চালানো হয়ে যাচ্ছে। এবং কবুলেশন যেটা আসছে সেটা তো এই টেম্পারেচারটা লেজারের চেয়েও কম, অর্থাৎ এখানে 60 to 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় এবং খুব মিনিমাম সারাউন্ডিং টিস্যু ইনজুরি হয়, যে কারণে পেইন কম থাকে। এই তফাৎগুলো হলো যে মানে পোস্ট অপারেটিভ পেশেন্টের কমফোর্ট এবং সে কত তাড়াতাড়ি কাজে ফিরে যেতে পারবে, সেটার কারণে মডার্ন টেকনোলজিটা এখানে এখানে ভালো। আর কামাল স্যার যেটা বলছেন এটা সব ওকে, যে যাদের মানে ব্লাড ডিসপ্লেসিয়া আছে অথচ টনসিল করা লাগতেছে, সেই ক্ষেত্রে আপনি বাউন্ড টু ইউজ দ্য পাওয়ার্ড ইনস্ট্রুমেন্ট অর মডার্ন টেকনোলজি। ঠিক আছে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর কোনো কোয়েশ্চেন কারো? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার, শর্ট কেজের ক্ষেত্রে আমরা মানে কি কি পয়েন্ট ধরে হিস্ট্রিটা এখানে লিখবো আর কতটুকু আমাদের লেখা উচিত, এটা একটু যদি কাইন্ডলি বলতেন। কৃষ্ণ বলবো নাকি আমি বলবো? বলেন হ্যালো, বলেন আপনি বলে ফেলুন। আচ্ছা, শর্ট কেসে আমরা বলছি সেলিয়েন্ট ফিচার আপনি লিখবেন, সেলিয়েন্ট ফিচার লিখবেন, তার উপরে আপনি শুধু পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট এই পার্টিকুলারসটা লিখে ফেলবেন, আর এরপরে একটা শুধু একটা প্যারাগ্রাফ সেলিয়েন্ট ফিচারে লিখবেন, বাস এইটুকুতেই হবে। আর পরবর্তীতে আপনি তার কি ট্রিটমেন্ট দিতে চান, আপনার মানে প্রভিশনাল ডায়াগনোসিস কি, আপনি কি ট্রিটমেন্ট দিতে চান, এইটুকু লিখে শেষ করে দিবেন। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, সেলিয়েন্ট ফিচার, তারপরে হচ্ছে তার কি ট্রিটমেন্ট আপনি দিবেন, আর ইনভেস্টিগেশন কি করবেন এটা লিখতেন। মানে সেলিয়েন্ট ফিচার তো ইনভেস্টিগেশন আসবে না, ইনভেস্টিগেশনগুলো কি করবো আমরা এটা লিখবেন। তাহলে এই 4টা পয়েন্ট, সেলিয়েন্ট ফিচার কি স্যার? সেলিয়েন্ট ফিচার মানে এখানে তার হিস্ট্রি চলে আসবে, এই হিস্ট্রি এবং প্রিভিয়াস মেডিকেশন এগুলো সব চলে আসবে। আর এরপরে আমরা এই কি করব, ইনভেস্টিগেশন কি কি করব কি দিব, এই 4টা পয়েন্টে লিখে ফেললেই হবে। সেলিয়েন্ট ফিচারের ক্ষেত্রে আমরা মেডিসিন সার্জারিতে যেভাবে লিখি ওইভাবেই কি লিখবো নাকি? অত লম্বা লেখার দরকার হবে না আমাদের এখানে, অত লম্বা লেখার দরকার না, আমি অত লম্বা মানে ইতিহাসও তার পাবেন না। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আর কিছু? স্যার আমাদের এখানে স্যার এই সেলিয়েন্ট ফিচার গুলোতে কি স্যার জেনারেল এক্সামিনেশনের ফাইন্ডিংস গুলো স্যার লিখতে হবে লিখবেন, স্যার? হ্যাঁ লিখবেন। আপনি লোকাল এক্সামিনেশন হলো প্রথম, তারপরে জেনারেল এক্সামিনেশন তার নো অ্যানিমিয়া, তারপরে কোলোনাইকিয়া, জন্ডিস, এগুলো সব মানে এক লাইনে লিখে ফেলবেন। বাট আমাদের এই ইএনটি সাবজেক্টে জেনারেল এক্সামিনেশনের চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লোকাল এক্সামিনেশন। এবং এখানে আমি যেটা বলে রাখতে চাই সেটা হলো, যেহেতু আমরা নেকের কেস দিব, নেক নোড পালপেশনে নেক নোড আছে কিনা
এবং নেক নোড এজ এ হোল আপনাকে পালপেশন করতেই হবে, এটা মনে রাখবেন যে আপনি ডিজিজ পার্টটা ধরেন প্যারোটিড পালপেশনের আগেই আপনি নেক নোড পালপেশন করে ফেলবেন। ধরেন আপনার কেস থাইরয়েড পড়লো, আপনি থাইরয়েড পালপেশনের আগেই নেক নোড পালপেশন করে ফেলবেন, ঠিক আছে? নাইম ভাই, জি হ্যালো। হ্যাঁ, বলো বলো। এই যে এখন যে মনে করেন যে এটা বললেন যে স্টুডেন্টরা আগে থাইরয়েডের যা কেস থাকবে আগেই সে নেক নোড এক্সামিনেশন করে ফেলবে, তারপর তো দেখা যাবে যে সে থাইরয়েড গ্ল্যান্ড তার এক্সামিনেশন করতে এটাই ভুলে যাবে। না 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 না, এটা আমি বলছি পালপেশনে যখন সে বেঁকে যাবে, প্রথম তো থাইরয়েড কেস তো ফ্রন্ট থেকে তার পালপেশন তো যেটা ইন্সপেকশন করবে পালপেশন করবে, ইটস ওকে। যখন পিছন থেকে পালপেশনে যাবে তখন নেকের একসাথে নেক পালপেশন নোড যখন সহ করে পিছনে, ফেলবে। হ্যাঁ পিছনে যখন দাঁড়াবেন তখন প্রথমেই নেক নোট করবেন, তারপরে আপনি যে গ্রোথ আছে সেটাতে যাবেন। আদারওয়াইজ দেখা যাবে গ্রোথে চলে গেলে নেক নোট আর করা হবে না, ভুলে যাবেন আপনি। আচ্ছা, এটা বুঝছেন তো আপনারা? হ্যালো হ্যালো স্যার হ্যালো হুম হ্যাঁ স্যার, মানে যদি কিছু মনে না করেন তাহলে যে কোনো একটা শর্ট কেসের একটা স্যাম্পল সেলের ফিচারটা একটু বলে দিলে আমাদের সবার উপকার হতো আর কি স্যার। মানে বুঝে just নাই। তার মানে সেলেন ফিচারটা যে লিখবো স্যার, হুম। তো যে কোনো একটা শর্ট কেসের মানে একটা ফরমেটিভ, মানে আমরা কি কি পয়েন্ট এখানে থাকা উচিত, যেহেতু বললেন যে মেডিসিন সার্জারি অত লং হবে না ওইরকম আর কি। আচ্ছা, তাহলে আপনি প্রথমে পার্টিকুলারস অফ দ্য পেশেন্টে যান, তার নাম লিখলেন, এজ লিখলেন, অ্যাড্রেসটা লিখলেন, হ্যাঁ। তার চিফ কমপ্লেন্ট কি দুইটা লিখলেন, চিফ কমপ্লেন্টসটা কি ছিল দুইটা লিখলেন। তারপরে তার ওই যে ওই সেলিন ফিচারে কি আপনি প্রেজেন্ট হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি, তার মেডিকেল হিস্ট্রি সব বলে দিলেন। বলে দিয়ে তারপর আপনি চলে গেলেন যে ইনভেস্টিগেশন কি করাবেন, তারপরে আপনি প্রফেশনাল আপনার ডায়াগনোসিস কি ওই এর আগেই লিখলেন, তারপরে আপনার ট্রিটমেন্ট কি, এই পয়েন্টগুলো লিখে ফেলবেন। যেমন আপনি ক্রনিক টনসিলাইটিস, রোগীর নাম সকিনা বেগম, বয়স লিখলেন, তার ঠিকানা লিখলেন, তার বারবার গলায় ব্যথা হয় কত দিন থেকে হচ্ছে, হ্যাঁ এটা গলা ব্যথা, তার খাইতে কষ্ট হয় কিনা এটা লিখলেন, দুইটা পয়েন্ট লেখা হয়ে গেল, এই তার চিফ কমপ্লেন্ট। তারপরে সেলিন বিচার আপনি ওই যে তার হিস্ট্রি কতদিন থেকে ছিল, কি করলো না করলো, এগুলা দিয়ে তারপরে আপনি গিয়ে লিখলেন যে আপনার এই প্রফেশনাল ডায়াগনোসিস এইটা, আপনি তার এই ইনভেস্টিগেশন করাবেন, হ্যাঁ তারপরে তার ট্রিটমেন্ট এইটা, এই তো শেষ। আমি নাইম ভাই একটু সাপ্লিমেন্ট করবো আমি করো এখানে। করো 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 হ্যাঁ। আচ্ছা, মনে করেন যে একটা সিএসএম এর পেশেন্ট পরীক্ষা দেওয়া হলো, তাহলে কি হবে? এখানে চিফ কমপ্লেন থাকবে হচ্ছে দুইটা চিফ কমপ্লেন। এক নম্বর হচ্ছে তার রিকারেন্ট ইয়ার ডিসচার্জ, 1 বছর 2 বছর 6 মাস, এক নম্বর দুইটা সে একটু কম শুনে ডেফনেস। তাহলে আমার চিফ কমপ্লেন হচ্ছে দুইটা, যে সে বারবার রিকারেন্ট ইয়ার ডিসচার্জ হয়, 2 নম্বর সে কানে কম শোনে। তাহলে আমার চিফ কমপ্লেন হলো দুইটা। উইথ ডিউরেশন। আচ্ছা, তারপরে আমি কিছু হিস্ট্রি নিয়ে কোনো সমস্যা আছে কিনা নাকের কানে, হ্যাঁ উইথ ডিউরেশন, যে তার আমাদের এখন মানে আমি এক্সামিনেশনে কি পাবো। তাহলে আমি প্রথম বললাম দুইটা চিফ কমপ্লেন, রিকারেন্ট ডিসচার্জ আর হচ্ছে কানে কম শুনে ডেফনেস। বাট অন এক্সামিনেশন আমি কি পাবো? তার টিম্পেনিক মেমব্রেন, তার হচ্ছে পারফোরেশন পাবো, ইউজুয়ালি সেন্ট্রাল পারফোরেশন, কারণ আমরা পরীক্ষা দেওয়া হবে সিএসএম টিম্পেনিক ভ্যারাইটি। তাহলে আমরা অন এক্সামিনেশন পাইলাম যে তার সেন্ট্রাল পারফোরেশন আছে। তাহলে প্রথম চিফ কমপ্লেন হচ্ছে দুইটা, রিকারেন্ট ডিসচার্জ ডেফনেস, আর হচ্ছে অন এক্সামিনেশন হচ্ছে তার আমরা একটা পাবো, তার সেন্ট্রাল পারফোরেশন পাবো। ওইটা সেলিন ফিচারে আসবে আর কি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তারপরে আসে আমরা ইনভেস্টিগেশন। তো এটা আমাদের ওই ইয়া স্যার বলছে, লিটু স্যার, যে কিছু আছে হচ্ছে জেনারেল আর কিছু হচ্ছে আমার স্পেসিফিক। তাহলে স্পেসিফিক এখানে করবো হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে পিটিএ বা পিউটন অডিওমেট্রি, আর একটা হচ্ছে ইম্পিডেন্স। তাহলে এখানে দুইটা ইম্পিডেন্স বা এটাকে টিম্পোনোমেট্রিও বলে বা ইম্পিডেন্স অডিওমেট্রি বলে। তাহলে এই দুইটা টেস্ট করবো আমরা, পিউটন অডিওমেট্রি আর হচ্ছে ইম্পিডেন্স। তাইলে আসলো টেস্ট। তারপর আমরা কি ট্রিটমেন্ট দিব? আচ্ছা, তো একটা হচ্ছে আমরা প্রথমে তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দিব। আমরা তাকে একটা সিস্টেমে অ্যান্টিবায়োটিক দিতে পারি, একটা লোকাল অ্যান্টিবায়োটিক বা কানের ড্রপ দিতে পারি। এর আগে বলছে স্যার যে আমরা কানের অ্যান্টিবায়োটিক দেবো একটা, আর লোকাল একটা অ্যান্টিবায়োটিক দেবো।
আর যদি তার নাকে অ্যালার্জি রাইনাইটিস থাকে নাকের আমরা স্প্রে দেব। এটা হলো তার ট্রিটমেন্ট, জেনারেল ট্রিটমেন্ট। আর স্পেশাল হইলো স্পেসিফিক হইলো যে কানের তার পর্দা ছিদ্র আছে, আমরা টিম্পানোপ্লাস্টি বা মাইরিঙ্গোপ্লাস্টি করব। তাহলে আমাদের জিস্ট হয়ে গেল। যদি আমি কেসটা পরে আমার সিএসএম পরীক্ষায়, তাহলে আমি প্রথম লিখলাম চিফ কমপ্লেন, লিখলাম দুইটা, রিকারেন্ট ডিসচার্জ আর হচ্ছে ডেফনেস অন এটাকে এক্সামিনেশন। হ্যাঁ, তো প্রথম তার পার্টিকুলার্স থাকবে, প্রথম পার্টিকুলার্স, তারপরে দুইটা চিফ কমপ্লেন, অন এক্সামিনেশন তার সেন্ট্রাল পারফোরেশন, ইনভেস্টিগেশন হচ্ছে দুইটা স্পেসিফিক, পিটিএ আর হচ্ছে ইম্পিডেন্স আর হচ্ছে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট হচ্ছে প্রথম হচ্ছে তার কনজারভেটিভ, কনজারভেটিভ মধ্যে একটা অ্যান্টিবায়োটিক, একটা কানের ড্রপ। আর যদি নাকে অ্যালার্জি থাকে তাহলে তার অ্যান্টিহিস্টামিন এবং নাকের স্প্রে। তারপরে হচ্ছে আমরা স্পেসিফিক ট্রিটমেন্ট, আমরা সার্জারি করব। কি সার্জারি করব? আমরা তাকে মাইরিঙ্গোপ্লাস্টি করে ফেলবো। এখানে হয়তো মাইরিঙ্গোপ্লাস্টির যে কোশ্চেন আসতে পারে। এটা হলো একটা আচ্ছা, হ্যাঁ, না, সাকাওয়াল ভাই, এখানে একটু আমি এড সাকাওয়াল করি। ভাই, একটা জিনিস হলো যে পেশেন্টটা আমার পরীক্ষায় থাকবে সিএসএম উইথ মানে ড্রাই পারফোরেশন, এখানে কিন্তু আমি কনজারভেটিভ চিকিৎসা বলার আমার কোনো সুযোগ নেই। সে নেই, আমাদের নেই। এখানে ভর্তি, তাকে আমরা মাইরিঙ্গোপ্লাস্টি করব, হ্যাঁ, হুম। বা টাইপ 1 এটাই টিম্পানোপ্লাস্টি যেটা, এই হ্যাঁ, এই কথাটা এখানে বলতে হবে যে পারফেকশন ওয়াজ ড্রাই, সুতরাং আমি ড্রাই। এখন আর তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিব না, আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করব। এই সার্জিক্যাল ট্রিটমেন্টে আমরা মাইরিঙ্গোপ্লাস্টিকটা করব। আচ্ছা, এখানে আমি আর একটা কি এড করতে চাইছিলাম। আরেকটা যেটা আচ্ছা, সাকাওয়াল ভাই, একটা জিনিস হলো এই যে আমরা শুধু পারফোরেশন কি বলবো, আমরা কি তার ওই যে টিউনিং ফর্ক টেস্ট, বিশেষ করে রিনি এবং ওয়েবারটা তো আমাদের করতে করতে হবে, হবে, এবং এটা করতে হবে। ফেশিয়াল নার্ভ টেস্ট করতে হবে, কানের কেস থাকলে ফেশিয়াল কানের নার্ভ কেস থাকলে 3F টেস্ট করতে হবে। 3F টেস্ট অর্থাৎ একটা হলো ফেশিয়াল টিউনিং ফর্ক টেস্ট, আরেকটা হচ্ছে ফেশিয়াল নার্ভ, আরেকটা হলো ফিস্টুলা টেস্ট। ফিস্টুলা এই টেস্ট অবশ্য 3F আমরা টেস্ট তোমাদেরকে করতে হবে। করতে দেব না, এটা কিন্তু বলতে হবে পরীক্ষায় ফিস্টুলা আচ্ছা, এখানে টেস্টের কথা। আমি যেটা অ্যাড করতে চাইছিলাম যে এই কামাল, আপনারা কি শুনতে পাচ্ছেন স্টুডেন্ট? জি জি স্যার। হ্যালো, স্যার, শোনা যায়। হ্যাঁ। যেমন মাইরিঙ্গোপ্লাস্টি যখন আসবে তখন কিন্তু আপনাকে এখানে কোশ্চেন করা হবে যে আমরা মাইরিঙ্গোপ্লাস্টি বা টিম্পানোপ্লাস্টি আপনি বললেন, যে মাইরিঙ্গোপ্লাস্টি বললে বলা হবে যে কোন টাইপের টিম্পানোপ্লাস্টি এটা, টিম্পানোপ্লাস্টি টাইপ কয়টা আছে, এটা আপনারা তো বইয়ে পড়েছেন যে টাইপ 1 টিম্পানোপ্লাস্টি হচ্ছে মাইরিঙ্গোপ্লাস্টি। ওকে, মাইরিঙ্গোপ্লাস্টিতে আমরা এখানে গ্রাফ দেই। গ্রাফ মেটেরিয়ালসটা কি, এই নামটা আপনাকে বলতে হবে। টেম্পোরালিস ফাসা, টেম্পোরালিস ফাসা আমরা নিয়ে ওখানে গ্রাফ মেটেরিয়ালসটা দেই। এইটুকু আপনাদেরকে বলতে হবে। টেম্পোরালিস ফাসাটা থাকে কোথায়? এই যে কানের উপরে টেম্পোরালিস মাসেলের কাভারিংস হিসেবে থাকে, যে কারণে একই ইনসিশনে আমরা এখানে নিতে পারি। এই জন্য এটা সুবিধা, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু আপনার হয়তো মাইরিঙ্গোপ্লাস্টি আসলে চলে আসবে। আর কোনো কোশ্চেন কারণ? স্যার, থাইরয়েডেক্টমিতে লেফট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ ইনভলভমেন্ট ইনজুরি হলে স্যার হর্সনেস অফ ভয়েস, রাইট? রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ ইনজুরি হলে স্যার কি কমপ্লিকেশন হবে? একই রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ যে কোনটা ইনজুরি হইলেই আপনার হর্সনেস অফ ভয়েস হবে। কথাটা হচ্ছে যে আমরা এখানে কোশ্চেন যেটা করি, আপনি তো মানে ব্যাপারটা ভালো মতো অনুধাবন করতে পারেন নাই, যে রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ রাইট ও লেফট যেটাই ইনজুরি হোক না কেন আপনার হর্সনেস অফ ভয়েস হবে। বাট ইন কেস অফ থাইরয়েড সার্জারি হুইচ ওয়ান ইজ ভালনারেবল টু ইনজুরি, এই প্রশ্নটা আমরা করি যে রাইটটা ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে নাকি লেফটটা ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। ইন কেস অফ থাইরয়েড সার্জারি রাইট রিকারেন্ট ল্যারিঞ্জাল নার্ভ ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। কেন বেশি থাকে? এক নম্বর হচ্ছে এটা যে এটা হচ্ছে রাইট সাবক্লেভিয়ান আর্টারিকে উইন্ডসাউন্ড করে আসে, লেফটটা করে হইলো আর্চ অফ দ্য অ্যাওর্টাকে লং কোর্স, এবং এটা ট্রাকিওএসোফেজিয়াল গ্রুপের মধ্যে ভার্টিক্যালি থাকে স্ট্রেট, সুতরাং এটাকে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। কিন্তু লেফটটা সাবক্লেভিয়ান আর্টারিকে করে আসে দেখে এটা অবলিকলি প্লেস থাকে নেকের মধ্যে এবং ভেরিয়েবল ইন পজিশন। এই দুইটা কথা বললেই হবে, একটা হলো অবলিকলি প্লেসড ইন দ্য নেক, আর আরেকটা হচ্ছে যে ইন ভেরিয়েবল ইন পজিশন, যে কারণে আমরা তাকে আইডেন্টিফাই করতে একটু কষ্ট হয় এবং ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে। রাইট বুঝা গেল? জি স্যার। স্যার, আর একটা কোশ্চেন স্যার, আমরা নেক সোয়েলিং রাইট অর এই লেফট? আপনার নাম বলেন। স্যার, মোহাম্মদ সিয়াম হোসেন স্যার। সিয়াম হোসেন। জি স্যার।
আচ্ছা ঠিক স্যার আছে আমার বলেন। রাইট নেক সোয়েলিং বলবো না স্যার, যদি আমার কাছে মনে হয় যে এটা নেক সোয়েলিংটা মেটাস্টেসিস, তাহলে আমরা প্রথমে নেক সোয়েলিং বলবো না স্যার মেটাস্ট্যাটিক নেক সোয়েলিং বলবো ডায়াগনোসিসে? নেক সুইলিং, নেক সুইলিং। থ্যাংক ইউ। না ঠিক আছে, থ্যাংক ইউ। এখন এখানে হচ্ছে মেটাস্টেটিক নেক নোটটা আমরা পালপেশনে কি পাবো, ক্লিনিক্যালি আমরা কিভাবে বুঝবো এটা মেটাস্টেটিক? এখন এনি নেক সুইলিং বা নেক নোড সুইলিং আমরা ক্লিনিক্যালি কিন্তু পালপেশন করে বলতে পারি যে এটা কি হওয়ার সম্ভাবনা। যেমন মেটাস্টেটিক যদি হয় তাহলে এটা থাকবে হার্ড অ্যান্ড ফিক্সড। হার্ড অ্যান্ড ফিক্সড মানে নেক নোড যখন থাকবে তখন সেটা হবে মেটাস্টেটিক। যখন ফার্ম থাকবে বাট ফিক্সড না, তখন আমরা এটাকে চিন্তা করব ক্রনিক ইনফ্লামেশনের কারণে, দ্যাট মিনস টিউবারকুলোসিস। যখন লিম্ফ নোডের ক্যান্সার, লিম্ফোমা হইলে তখন থাকবে হলো রাভারি অ্যান্ড ডিসক্রিট। ও টিউবারকুলোসিসের ক্ষেত্রে থাকবে কিন্তু ফার্ম অ্যান্ড মেটেড। এই মেটেড কথাটা যখন আসবে তখন বলা হবে যে টিউবারকুলোসিসে কেন মেটেড হয়, কেন মেটেড হয়? কারণ ডিউ টু পেরিএডেনাইটিস। লিম্ফ নোডগুলো তাদের, আমরা যেভাবে কোনো একটা কষ্ট পাইলে মানববন্ধন করি, তো লিম্ফ নোড যখন এভাবে টিউবারকুলোসিসের দ্বারা আক্রান্ত হয় তখন তারা নিজেদের মধ্যে একটা বন্ধন করে। এই বন্ধনের কারণে তখন ওই যে মেটেড লিম্ফোডেনোপ্যাথি হয়, মেটেড হয়। আর এর ক্ষেত্রে লিম্ফোমার ক্ষেত্রে রাবারি অ্যান্ড ডিসক্রিট থাকবে। সুতরাং আপনি যদি পালপেশনে এই তফাৎগুলো বুঝতে পারেন তাহলে আপনি বলতে পারবেন মেটাস্টেটিক। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমরা সাধারণত এটা মানে ক্লিনিক্যালি আপনি মেটাস্টেটিক যদি এগুলো পান তাহলে বলতে পারেন, অথবা নেক সুইলিং বলে আপনি চালাই নিল, অথবা সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি ডিউ টু অনেক কারণ হইতে পারে। ডিউ টু আমি এখন সার্চ করে পরে বাইর করব। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। যেমন আপনি লিখতে পারেন যে সার্ভাইকাল লিম্ফোডেনোপ্যাথি মোস্টলি মানে মেটাস্টেটিক, হ্যাঁ, মোস্ট লাইক টু মেটাস্টেটিক। তখন আপনাকে প্রশ্ন করবে আপনি কেমনে বুঝলেন মেটাস্টেটিক? স্যার এটা ফিক্স ছিল, হার্ড ছিল, বাস। আর কিছু? হ্যালো 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 জি স্যার, শোনা যায়। শোনা যায়? আমরা কি আর কন্টিনিউ করবো নাকি শেষ করে দিব? শেষ করে দেন। 12টা বাজে তো। না আর কোনো কোয়েশ্চন থাকলে মানে অন্য কোনো স্টুডেন্ট আর কোনো কোয়েশ্চন আছে? তো আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, এবং আজকে যারা জয়েন করতে পারে নাই তাদেরকে আপনারা মেসেজটা পৌঁছায় দিবেন, ভাই আপনার যা কিছু আছে সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনি যেন একটু পরিপাটি থাকেন। আমরা পরীক্ষার হল থেকে যেন কাউকে দাড়ি গুফ কাটানোর জন্য পাঠানো না লাগে। আপনারা কি কথাটা বুঝতে পারছেন? দাড়ি গোঁফ রাখা তো এখন ফ্যাশন। আপনি কি এই বলবেন? ফ্যাশন আলাদা জিনিস, এখানে ফ্যাশন করা যাবে না পরীক্ষার হলে। হয় আপনি যদি রেখে দেন সেটা অন্য জিনিস, কিন্তু না রাখলে কিন্তু আপনার এটা যদি দেখা যায় যে মানে আপনি ওই অগুচালো ভাবে আসছেন, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষার হল থেকে যাইতে হবে, এটা মনে রাখবেন। বস, দাড়ি গোঁফ দেখবেন কেমন? এখন তো মাস্ক পরা থাকবে, মুখোশ তাহলে পরা আরো ভালো, থাকবে। আরো ভালো। হ্যাঁ, চুলটা সুন্দর করে, হ্যাঁ, মানে আস্তে টাস্তা যেন আসে আর ওই কি। যার দাড়ি কাটা থাকবে না তার চুলও কাটা থাকবে না। এই 6 মাসের মধ্যে মশারির ফুট খুলে না, এরকম বহুত পাবলিক আছে। তাহলে আমাদের কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই আজকে দিলে। হ্যাঁ, শেষ করে দিন। আচ্ছা তাহলে আমরা আজকের মতো শেষ করলাম। আমার মনে হয় যে হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় যে আমাদের এই ক্লাসটা অনেক মানে উপকারে আসবে আপনাদের। আমরা যতটা সম্ভব আপনাদেরকে ইনপুট দেওয়ার চেষ্টা করলাম। আরো যেগুলো আছে আপনারা তো বই পড়লে বা লেকচার ফলো করলে সব মানে সবকিছু কিন্তু এর ভিতরে থাকবে, বাইরে কোনো কিছু না। সো
এটা খুবই ফ্রুটফুল হবে আমার মনে হয়। তো ধন্যবাদ সবাইকে। তারপরে যদি আপনারা মনে করেন যে আর কোনো ক্লাস করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আরো একদিন হয়তো আধা ঘন্টা 45 মিনিটের জন্য এভাবে বসতে পারি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে পরীক্ষা পাশ করে ডাক্তার হয়ে মানুষের সেবা করেন, সেই দোয়া রইল।